স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রতিদিনের নেই, আজকেও আমরা একটি ক্লাস বা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যেই ভিডিওতে আমরা রেজিস্টিভিটির যে লগুলো নিয়ে কতগুলো ম্যাথ সলভ করেছিলাম, তার পরবর্তী আজকে যে কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রোধের যে উষ্ণতা গুণাঙ্ক, সেই টপিক্সের উপরে বেশ কতগুলো কোয়েশ্চেন এবং সেই টপিক সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। এবং যেই টপিক্সটা অন্ততপক্ষে 8 থেকে 10 বছর পর পর রেগুলার নিটে কোয়েশ্চেন দিয়েছে, এবং সেগুলো আমরা দেখে নেব যে কিভাবে কোয়েশ্চেনগুলো সলভ হয়। তাই আশা করছি প্রত্যেক স্টুডেন্ট তোমরা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে দ্রুত গতিতে একেবারে শেয়ার করবে। বিদ্যুতের নেই, যেভাবে বিদ্যুৎ চলে যায়। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করি। তো আমরা গতদিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এই ইকুয়েশনটা আমরা দেখেছিলাম। এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা রোধাঙ্কের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কিন্তু বলেছিলাম না। রোধাঙ্কের উপর থেকে একটা কোয়েশ্চেন বোর্ডেও দেয় বা বিভিন্ন জায়গায় দেয়। এই রোধাঙ্ক বলতে এটাকে বোঝানো হয়। তাহলে আমরা বলতে পারি যে রো ইকুয়ালস টু কত হবে, তাহলে আর এ ডিভাইডেড বাই তাহলে কত এল। আমরা যদি এল ইকুয়ালস টু যদি 1 বলি, এ ইকুয়ালস টু যদি 1 বলি, তাহলে রো ইকুয়ালস টু তাহলে কত আসবে আর। তার মানে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে কোনো পরিবাহী রোধকে বলা হয় কি, তাহলে রোধাঙ্ক। সংজ্ঞা হয়ে গেল। তাহলে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে কোনো পরিবাহীর দৈর্ঘ্যকে বলা হয় কি, তার রোধাঙ্ক। রোধটাই হচ্ছে তার রোধাঙ্ক। তবে ছায়ার বইয়ে একটু ওরা আলাদা বলবে। ছায়ার বইয়ে যেটা বলবে ওরা একক ঘনকের, কার বলবে, একক ঘনকের, মানে একটা ঘনক বানাবো। ঘনক মানে লুডুর ছক্কা। আমরা এইভাবে নিলাম, এই ঘনকটা বানানোর পর একক ঘনক বলতে কি বোঝায়? একক ঘনক বলতে কি বোঝায়? মানে যে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে 1। তো এটা হলো একক ঘনক। তাহলে একক ঘনক যদি হয় তাহলে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে দৈর্ঘ্যটাও 1, প্রস্থটাও 1, আর নর্মালি উচ্চতাটাও কত, তাহলে 1। এই এলটাকে আমি দৈর্ঘ্য মনে করছি, উচ্চতা মনে করে নিলাম। ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য, একটা হচ্ছে কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে কি হয় আয়তন। তার জন্য ওরা বলছে, এইভাবেও কেউ বলতে পারে যে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ এবং একক উচ্চতা বিশিষ্ট কোনো ঘনকের, একক দৈর্ঘ্য একক প্রস্থ একক উচ্চতা বিশিষ্ট কোনো ঘনকের যে কোনো দুটি বিপরীত তলের মধ্যবর্তী দৈর্ঘ্যকে বলা হয় কি, রোধ। বা মধ্যবর্তী রোধটা, সরি। তাহলে যে কোনো দুই বিপরীত তল, মানে এটা একটা তল আছে না, আর এটা একটা তল, দুটো তল আলাদা আলাদা, ওই দুই বিপরীত তলের মধ্যবর্তী যেটুকু রেজিস্ট্যান্স হবে সেটাকে বলা হয় কি, রোধ। সেটাকে বলা হয় রোধাঙ্ক। আমাদের আগের সংজ্ঞার সাথে ম্যাচিং আছে কিনা দেখে নে একবার। আগে আমরা বলছি কি, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ, মানে গোলাইটা কত হবে 1, আর দৈর্ঘ্যটা কত হবে। তাহলে ওই একক দৈর্ঘ্যের যতটুকু রোধ হয় সেটার নামই কি বললাম, রোধাঙ্ক। এখানে সেটাই তো বলছে যে দৈর্ঘ্যটা যদি একক হয়, মানে এই তল থেকে এই তলের মধ্যবর্তী ডিস্টেন্স কত 1, মধ্যবর্তী ডিস্টেন্স সিজিএস এর 1 সেমি, এসআই কত হচ্ছে 1 মিটার। তার মানে যেটা ওরা বলছে, এই দুটো তলের মধ্যবর্তী যে রোধটা, সেটার নামই কি, রোধাঙ্ক। যে যেভাবে বুঝতে পারে, যেভাবে সংজ্ঞা দিতে পারে। কখনো এর উপর দিয়ে কোশ্চেন থ্রো করতে পারে, কখনো কখনো এর উপর দিয়ে কোশ্চেন থ্রো করতে পারে। আমরা যদি ওইভাবে বলতে যাই তাহলে বলবো একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে কোনো পরিবাহী রোধকে বলা হয় তার রোধাঙ্ক। যদি এইভাবে বলি তাহলে একক দৈর্ঘ্য একক প্রস্থ ও একক উচ্চতা বিশিষ্ট যে কোনো পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধটাকে বলা হয় কি, রোধাঙ্ক। গল্পটা ঘুরে ফিরে একই বোঝাতে চাইছে। তাহলে এটা ছিল আমাদের রোধাঙ্কের। লেখা হয়েছে না লিখিয়ে দেব? লিখিয়ে দেব, অনেককে তো লিখে নিয়েছে, যেহেতু আস্তে আস্তে বলছিলাম। তাহলে চটচট করে লিখে নে যে রোধাঙ্কের ইকুয়েশনটা বের করবি, পাশে একটা ছবি রাখবি, দুভাবে দেওয়ার চেষ্টা করবি। কোয়েশ্চেন কোন ভাবে দেবে বলা যাবে না। লিখার সময় ফাস্ট লিখবি, বোঝার সময় খুব স্লো চলবি। প্রথমের সংজ্ঞাটা লিখাচ্ছি আমি। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট
যে কোনো পরিবাহীর রোধকেই বলা হয় তার রোধাঙ্ক। প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে কোনো পরিবাহীর রোধকেই বলা হয় তার রোধাঙ্ক। দ্বিতীয়টা একটা ছবি করে শুধু লিখে দে। দ্বিতীয়টাতে লিখবি একক দৈর্ঘ্য কমা একক প্রস্থ, প্রস্থ লিখবি তখন, প্রস্থচ্ছেদ না, একক প্রস্থ এবং একক উচ্চতা বিশিষ্ট, একক উচ্চতা বিশিষ্ট যে কোনো ঘনকের, যে কোনো ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে বলা হয় রোধাঙ্ক। বিপরীত তলের মধ্যবর্তী রোধকে বলা হয় রোধাঙ্ক। মধ্যবর্তী রোধকে বলা হয় রোধাঙ্ক। এই দুটো কন্ডিশন দুটোভাবে ফেস করতে পারে। যদি পরিবাহীটা লম্বা থাকে এরকম তাহলে আগেরটা, যদি পরিবাহীটাকে ঘনকাকৃতি বানিয়ে দেয় তাহলে কোনটা লাগাবি? এটা। ধর এই যে রোধাঙ্কের যদি আমরা একক বের করি, সিজিএস এ কি একক আসবে বলতো রে? সিজিএস একক আসবে, আর এর একক কি? ওহম, আর এটা কি? সেমি স্কোয়ার। নিচেরটা কত হচ্ছে? সেমি। তার মানে একটা একটা কেটে গেল, পড়ে থাকলো কত? ওহম সেমি। তাহলে এসআই কি আসবে? ওহম মিটার। ওহম মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমার কাছে তোকে একটা কোয়েশ্চেন এরকম দিয়ে দেবে যে একটি পরিবাহীর রোধাঙ্ক রোয়ের মান 0.0000025 ওহম সেমি ব্র্যাকেটের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? লাইনে তুলে দিতে পারে বা লাইনটাকে বলে দিয়ে অপশানটাকে দিয়ে দিতে পারে। তার মানে জেনে রাখবি রোধাঙ্ক এত বোঝাচ্ছে, তার মানে রোধাঙ্কের সংজ্ঞায় আগে যাবি। রোধাঙ্কের সংজ্ঞায় আমরা একটা কথা বলেছি, একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা বিশিষ্ট কোনো পরিবাহীর দুটো বিপরীত তলের মধ্যবর্তী রোধ কত হবে? রোধাঙ্কটাই। তার মানে ওরা ব্র্যাকেটে দিয়েছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এইরকম ভাবে বলবি যে 1 সেমি দৈর্ঘ্য, একক আর চলবে না, তখন সিজিএস পুট করতে হবে যেহেতু সিজিএস দিয়েছে। 1 সেমি দৈর্ঘ্য, 1 সেমি প্রস্থ এবং 1 সেমি উচ্চতা বিশিষ্ট কোনো পরিবাহীকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখলে, কত ডিগ্রি? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখলে তার দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশে যেটুকু রোধ হবে তার মান হচ্ছে 0.0000025 ওহম। বুঝতে পারলি? তাহলে শুধু কোয়েশ্চেনটা অ্যাড করে রাখ, নিজে আনসার করে নিবি যে কোনো পরিবাহীর রোধাঙ্ক রো ইকুয়ালস টু এত বলতে কি বোঝায়? কোনো পরিবাহীর রোধাঙ্ক রো ইকুয়ালস টু এত বলতে কি বোঝায়? ওই যে রোধাঙ্ক রো ইকুয়ালস টু 0.4025 বলতে কি বোঝো? এককটাকে যেভাবে লেখা আছে সেভাবে লিখবি। আশা করি প্রত্যেকে লিখতে পারবি। সংজ্ঞাটাকে লিখবি, শুধু এককের জায়গায় কাকে চেঞ্জ করবি? সেমি লাগিয়ে দিবি। যদি এসআই দেয় তাহলে কি করবি? মিটার করে দিবি এবং লাস্টে বলবি রোধের মানটা হবে এতটুকু। নেক্সটে একটা পয়েন্ট করবি তোরা, সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহিতা। সুপার কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, অতি পরিবাহিতা। আচ্ছা, তোরা গতদিনের ক্লাসে যেটা শিখলি, উষ্ণতা বাড়ালে রোধ বাড়বে না কমবে? আর উষ্ণতা কমালে রোধ বাড়বে না কমবে? কমবে। তার মানে আমরা যদি কোনো ধাতুর উষ্ণতা কমাতে থাকি, রোধ ধীরে ধীরে কি হবে? কমবে। কমাতে 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 এমন এক উষ্ণতায় যাব, দেখ গল্প হচ্ছে উষ্ণতা কমছে, কমে মানে কে কমছে? রোধ কমে যাচ্ছে।
তো এখন তুই মনে করছিস উষ্ণতাটাকে কমাতে কমাতে এমন একটা উষ্ণতায় আসবো, রোদটা কমতে কমতে কি হয়ে যাবে, একেবারে জিরো হয়ে যাবে। তো বলছে বেশ কিছু পদার্থ, সব পদার্থের ক্ষেত্রে এমন হয় না যে উষ্ণতা তুই যতই কমা রোদ জিরো হবে না, সবার ক্ষেত্রে নয়। তবে পৃথিবীতে কিছু কিছু পদার্থ, কিছু কিছু ধাতু আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা কমাতে কমাতে এমন একটি নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে যাব যেখানে রোদটা প্রায় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি কোনো পরিবাহীতে রোদ না থাকে, তাহলে বাধা বল যদি না থাকে, তাহলে কারেন্ট বিনা বাধায় কিন্তু চলে যাবে। মানে কারেন্ট বেশি যাবে না কম যাবে? রোদ নেই মানে কারেন্ট কি হবে, বেশি যাবে, মানে অতি দ্রুত গতিতে কারেন্ট যাবে। এই ঘটনাকে বলা হয় অতি পরিবাহিতা। তাহলে গল্পটা একটু ক্লিয়ার নে, যে বেশ কিছু পদার্থ বা কোনো কোনো ধাতুর ক্ষেত্রে উষ্ণতা বাড়াতে গেলে উষ্ণতা কমাতে গেলে রোদের মান কি হবে, কমবে। এই উষ্ণতা কমাতে কমাতে এমন একটি উষ্ণতায় যাব যেখানে রোধের মান প্রায় কি হবে, শূন্য হয়ে যাবে। তখন পরিবাহীর মধ্য দিয়ে সম্পূর্ণ কারেন্ট যাবে। এই ঘটনাটাকে বলা হয় অতি পরিবাহিতা। এই অতি পরিবাহিতা দেখিয়েছিল প্রথম, যেটার উপর পরীক্ষা করেছিল সেটা হচ্ছে পারদ। সেটার নাম কি? পারদকে নিয়ে একজন বৈজ্ঞানিক, তার নাম হচ্ছে হাইকা কামারলিন অনেস। নাম কি? হাইকা কামারলিন অনেস। তাকে ডাচ পদার্থবিদ বলা হয়। কি বলা হয়? আর গল্পটা শোন। ডাচ পদার্থবিদ কাদেরকে বলে? কেন ডাচ বললো? কেন ডাচ বলছে জানি না স্যার, আপনি শিখাবেন তাহলে তো বুঝবো। দেখ, পদার্থবিদ কারা? যারা ফিজিক্সের উপর রিসার্চ করে, সায়েন্টিস্ট, তারাই তো পদার্থবিদ। ডাচ পদার্থবিদ তারাই যারা নেদারল্যান্ড, নাম শুনেছিস কোনো দেশ? ওই দেশের যদি নাগরিকত্ব প্রাপ্ত কোনো পদার্থবিদ যদি হয়, সেই দেশের যদি সায়েন্টিস্ট হয়, তাদেরকে ডাচ উপাধি দেওয়া হয়। তার মানে হাইকা কামারলিন অনেস কোথাকার? নেদারল্যান্ডের। তার জন্য তার নামের আগে কি লাগবে? ডাচ। কোন সায়েন্টিস্টের নামের আগে ডাচ মানে সে কোথাকার? নেদারল্যান্ডের সায়েন্টিস্ট। ওই পদার্থবিদ সর্বপ্রথম 1911 সাল, কত সাল? 1911 সালে পারদকে নিয়ে পরীক্ষা করেছিল। পারদ একটা ধাতু। ওকে নিয়ে দেখলো উষ্ণতা কমাচ্ছে, রোদ কমছে, উষ্ণতা কমাচ্ছে, রোদ কমছে। এই কমতে 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 যখন 4.2 এর নিচে চলে গেল, কত? 4.2 কেলভিনের যখন নিচে চলে গেল, তখন রোদ আর নেই, তখন ওর মধ্য দিয়ে সম্পূর্ণ চলে গেল কে? কারেন্ট। তখন এই ঘটনাটার নাম দিল কি? অতি পরিবাহিতা। তাহলে অতি পরিবাহিতার সর্বপ্রথম যে এক্সপেরিমেন্টাল যে ধাতুটা, তার নাম হচ্ছে পারদ। কে করেছিল? বিজ্ঞানী হাইকা কামারলিন অনেস। কত সালে করেছিল? 1911 সালে। তাহলে অতি পরিবাহিতা জিনিসটা কি আগে সেটা লিখ, তারপর এই সালগুলো পাশে লিখে রাখবি, কোনোদিন কাজে লাগতে পারে। লিখ, অতি পরিবাহিতার সংজ্ঞাটা লিখ। বেশ কিছু ধাতু বা পদার্থ আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা কমাতে থাকলে রোধের মান কমতে থাকে। উষ্ণতা কমাতে থাকলে রোধের মান কমতে থাকে। দাঁড়ি, উষ্ণতা কমাতে কমাতে উষ্ণতা কমাতে কমাতে এমন একটি নির্দিষ্ট উষ্ণতা পাওয়া যায়, এমন একটি উষ্ণতা পাওয়া যায় বা এমন একটি নির্দিষ্ট উষ্ণতা পাওয়া যায় যেখানে রোধের মান প্রায় কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই ঘটনাকে অতি পরিবাহিতা বলা হয়। অতি পরিবাহিতা বলা হয়, মানে এইভাবে জেনে রাখবি, অতি পরিবাহিতা মানে অতি পরিবহন করবে। কাকে করবে? কারেন্টকে। কখন সম্ভব? যখন রোদের মান জিরো। তবে পৃথিবীতে সব ধাতুই যে উষ্ণতা কমানোর সাথে সাথে রোদ কমবে, কিন্তু জিরো হবে না। কিন্তু কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে সম্ভব। তার মধ্যে একটা এক্সাম্পল কি? পারদ। কত কেলভিনে? 4.2 এর নিচে গেলেই সে অতি পরিবাহিতা হয়ে যাবে। কে করেছিল? হাইকা
কামারলিং অনেস ও ডবল এন ই এস, হাইকা HEIKA হাইকা, কামারলিংস COMMERLINGS। উনিশশো 11 সাল। নেক্সট আমরা যেটা পয়েন্ট করব সেটা হচ্ছে রেজিস্টিভিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি, রিলেশন বিটুইন রেজিস্টিভিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি। দেখ, প্রত্যেকেই জানিস, একেবারে মাথায় ঢুকে যাবে। আমরা কার সাথে সম্পর্ক দেখাবো? রেজিস্টিভিটিটা কে? রোধাঙ্ক, যাকে কি দিয়ে চিহ্নিত করিস? রো। আর কন্ডাক্টিভিটিটা কে? সিগমা। তাহলে এর মধ্যে সম্পর্ক কি জানি? আমরা জানি সিগমা সমান 1/। এটা কি বাস্তবে আসে নাকি দেখবো আমরা। আমরা জানি, বেশি কিছু লিখবো না, কি জানি আমরা সবই জানি, কখন কাজে লাগবো সেটা জানি না, এটাই তো। আমরা জানি সেটা হচ্ছে VA মাইনাস VB সমান হচ্ছে I ইন্টু R, জানি এটা। আমরা এটাও জেনে এসছি যে I ইকুয়ালস টু কত? Q/T, জেনে এসছি। আমরা এটাও জেনে এসছি R ইকুয়ালস টু রো ইন্টু L/, মানটাকে বসিয়ে দে চোখ কান বন্ধ করে। তাহলে Q/T ইন্টু R এর জায়গায় হচ্ছে কত? রো ইন্টু L/A সমানই হচ্ছে কত বলতো? VA মাইনাস VB। এদিকে আর আমি ইমপ্লাইজ দ্যাট গুলো দিচ্ছি না, কারণ তোরা প্রত্যেকে জানিস যে এইগুলোতে ইমপ্লাইজ দ্যাট বা লাগাতে হয়, বড় ছেলে মেয়ে তোরা। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা একটু খেয়াল করতে দেখ। আমি যদি করি তাহলে VA মাইনাস VB ইন্টু T লেখা যায় না? আর একটা কিছু করতে পারা যায়, সেটা হচ্ছে A লেখা যায়, আমি সাজাচ্ছি, A ইন্টু T ডিভাইডেড বাই L লেখা যায় না? ইন্টু আর একটা লেখা যায় 1/ρ ইকুয়ালস টু Q, লেখা যায় না? জানে না? লেখা যাবে এইটুকু? সাজিয়েছি শুধু, আর কিচ্ছু করিনি। তাহলে আমি একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি একে, দেখ যে Q সমান তাহলে কত হচ্ছে? 1/ρ ইন্টু A ইন্টু VA মাইনাস VB ইন্টু T ডিভাইডেড বাই L। এবার একটু চল ক্লাস 10, সম্ভবত হিট বলে 4 নম্বর একটা চ্যাপ্টার ছিল ভৌত বিজ্ঞানের, সেখানে আমরা জানি তাপ পরিবাহিতা রাশিমালা। তাপ পরিবাহিতা রাশিমালা ছিল Q ইকুয়ালস টু KA θ2 মাইনাস θ1 ইন্টু T ডিভাইডেড বাই কি ছিল বলতো? B ছিল এরকম। যেখানে তোরা ভালো করে দেখ, θ2 মাইনাস θ1 ছিল দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। যদি উষ্ণতার পার্থক্য বেশি হয় তাহলে তাপ প্রবাহ বেশি হবে না কম হবে? যদি উষ্ণতার পার্থক্য, মনে কর ওই দেওয়ালের বাইরে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, এখানে 50 ডিগ্রি আছে, তাহলে যত হারে তাপটা প্রবাহিত হবে, বাইরে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস হয় আর ভিতরে যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাপের প্রবাহটা বেশি হবে না কম হবে? তার মানে বলছে উষ্ণতার পার্থক্যের সাথে তাপ প্রবাহটা কি সমানুপাতিক। আমরা জানি বিভব পার্থক্যের সাথে দেখতো আধানটা কি হচ্ছে? সমানুপাতিক। যেমন বিভব পার্থক্য থাকবে তেমন আধান যাবে, যেমন আধান যাবে তেমন কারেন্ট হবে, জানিস তো। তার মানে আমরা বলতে পারি θ2 মাইনাস θ1 সিমিলার রাশি হচ্ছে কি VA মাইনাস, একই জিনিস তারা। আবার দেখ, যদি বেশি সময় ধরে তাপের আদান প্রদান হয় তাহলে তাপ প্রবাহ বেশি হবে না কম হবে? বেশি হবে, তাপ বেশি আসবে। একই রকম ভাবে বেশি সময় ধরে যদি বিভব পার্থক্য বজায় থাকে তাহলে আধান বেশি যাবে না কম যাবে? তাহলে ওই ক্ষেত্রে সময়, এই ক্ষেত্রে সময় সিমিলার কোয়ান্টিটি। দ্বিতীয় কথা হচ্ছে ওই ক্ষেত্রে ডিটা কি ছিল? ওই ঘনকটার দৈর্ঘ্য ছিল, এই ক্ষেত্রে এলটা কে ছিল? বাহুটা, পরিবাহীটার দৈর্ঘ্য ছিল। তাহলে এটা কি সিমিলার রাশি। ওই ক্ষেত্রে এটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক, কি বলা ছিল? তাহলে এই ক্ষেত্রে এটাকে কি বলা হয়? এটাকে তো তাপ পরিবাহিতাঙ্ক বলবো, সিমিলার রাশি না। এর সাথে যদি এ সিমিলার হয়, 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 তাহলে এর সাথে এ কি হবে?
সিমিলার হবে। তাহলে এটাকে বলা হতো কি পরিবাহিতাঙ্ক বলা হতো। ক্লাস 10 বই খুলবি, তাহলে এটার নাম কি হবে তাহলে পরিবাহিতাঙ্ক। তাহলে ওর ক্ষেত্রে তাপের ঘটনা ছিল বলে তাপ পরিবাহিতাঙ্ক, এর ক্ষেত্রে তড়িতের ঘটনা আছে বলে কি বলবো তড়িৎ পরিবাহিতাঙ্ক। মাথায় থাকলো? তাহলে তড়িৎ পরিবাহিতাঙ্ককে অ্যাকচুয়ালি কে সমান তার আমরা কত পেলাম 1/ρ। তাপ পরিবাহিতাঙ্কের ক্ষেত্রে সেটাকে কে দিয়ে চিহ্নিত করতাম, এখনকার ক্ষেত্রে করবো কি দিয়ে? প্রমাণ আসলো না আসেনি? যাবি যা চট করে। বুঝতে পারছি রে রিফাজ, পারিস না? একটু লেখাগুলো বড় করুন স্যার, এত কাঞ্চুসি কেন? আল্লাহ বরকত দেবে না, দিলটাকে বড় রাখুন, পয়সা বেশি দেবে আল্লাহ। বিদ্যাতে এত কাঞ্চুসি করিস না। গত কদিন আগে গোটে নমিনেশন ফাইল করতে গেছিলাম, আমার এক বন্ধু এমএলএতে দাঁড়িয়েছে। তো নমিনেশন ফাইল করতে গিয়ে দেখলাম বই বিক্রি করছে। আমার ওই বই আছে, ওর সাথে ভালো ভালো বই আছে, তারপরও বইটা দেখলাম উল্টে ভালো লাগলো, 1400 টাকা, তা আবার বই কিনে নিলাম। আমি জানি যে বিদ্যাতে টাকা খরচ করলে বিদ্যা ওয়াদা করেছে তোকে উঠিয়ে দেবো আমি, তার জন্য আমি ওখানে টাকা খরচ করতে ভয় করি না। তুই কেন ভয় করছিস? কিরে, তোদের কাছে বিভিন্ন তত্ত্বের অভাব আছে, তার জন্য এগুলো বুঝে সুঝে পড়বি। আরবিতে একটা সূরা আছে, সূরাটার নাম জানিস না তোরা, হয়তো হুমাজা বলে একটা সূরা আছে, জানিস? তো ওই হুমাজা পড়তে গিয়ে একটা আয়াত আছে যে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন, জানিস তো? তার মানে বলছে দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ দেনেওয়ালা আমি। আল্লাহ তো ওয়াদা করেছে, আজকে যদি কষ্ট করিস কালকে সুখ পাবি, আজকে খরচ করিস কালকে উঠে আসবে। তুই ভয় কেন করছিস পাগল? হ্যাঁ, চাপ নিবি না। চল, হয়েছে না হয়নি এখনো? বিদ্যায় খরচ করবি যত পারিস, লোন নিয়ে খরচ করবি, সরকারের কাছে 3 কোটি টাকা লোন করে নিবি। যদি ইতিহাসই জানা নেই, সেই জন্য বিদ্যার লোন করে যদি মারা যাস তো সরকার টাকা নিবে না। আর এমনি যদি লোন করে মারা যাস তোর কাছে জমি বিক্রি করে তোর বাপ মাকে ধরে টাকা নিবে। তোরা জানবি যে কখন পড়তে পারিস না, 5 লক্ষ টাকা লোন নিয়ে নিলিস, সহজে দেবে না তোকে। হ্যাঁ, নিয়ে নিলি কোনোভাবে, কোনো ইনকেস কিছু হয়ে গেছে, সরকার বলে লোন যখন আমি ছাত্রছাত্রীকে দিই কাজে লাগার পর লোন কাটবে, নাহলে জীবনে লোন কাটবে না। আমি কাজে লাগলাম না তো দেবো কি করে? তো গল্প এডুকেশন লোন সম্পর্কে তাদের নলেজ নেই, মুশকিল অবস্থা। যারা এমবিবিএস পড়ে তারা অধিকাংশ ছেলে লোন নেই, অধিকাংশ নেই, 100-তে 95% ছেলে নেই। তারা জানে সরকার টাকা চাইবে না, যখন চাকরি পাবি কট 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 করে কেটে নিবি। তোর ভয় কোথায়? নেক্সট, তাহলে এখান থেকে দেখ তোরা তড়িৎ রোধাঙ্ক, তড়িৎ পরিবাহিতাঙ্ক সিগমা সমান কি পেলি? 1/ρ। তাহলে এখান থেকে একক বের করতে পারবি না? পারবি না রে, ওটাকে উল্টে দিবি। ওহম সেমিটাকে কি করবি? 1/ওহম, মানে ওহম ইনভার্স সেমি ইনভার্স। আর 1/ওহমকে বলা হয় মো, কি বলা হয়? আরেকটা নাম হলো সিমেন্স। মাথায় রাখবি, পরীক্ষা আছে। ঠিক আছে, বাদ দে। এটার কি একক ছিল বল? 1/ওহম সেমি ছিল না? ছিল তো। আর এসআইতে কি ছিল বলতো? 1/ওহম মিটার। এটাকে লেখা যায় না যে ওহম ইনভার্স সেমি ইনভার্স, এটাকে লেখা যায় কি ওহম ইনভার্স। এই ওহম ইনভার্সটার নাম হলো মো, কি নাম? MHO, মো। আর একটা নাম হলো কি সিমেন্স। পরীক্ষায় সিমেন্সটা এসছে, যে এর একক কি, তখন ওরা বলবে সিমেন্স সেমি ইনভার্স, তখন এটা মাথায় রাখতে হবে। কারণ আগে করেছি বলে এটা ভেঙে দেখালাম না, শুধু বসে উল্টে দিবি, নিচে বসাবি। তারপরে পয়েন্ট কর হ্রাস বর্তনী। হ্রাস বর্তনী ইংরেজিতে বলা হয় শর্ট সার্কিট। মো, MHO হবে। ওহম, OHM। বুঝতে পারলি? তারপর দেখ নেক্সট যেটা পয়েন্ট করতে বললাম কি হ্রাস বর্তনী, শর্ট সার্কিট। শর্ট সার্কিট কাকে বলে? কারেন্ট লেগে যাবে কেমন হয়ে, বর্তনী কখন নষ্ট হবে?
বেশি কখন যাবে? বাধা কখন থাকবে না? রোধের মান কেন কম হবে? দেখ, ওই দুটো তার দেখতে পাচ্ছিস, দুটো লাল আছে সম্ভবত, মাঝখান ছিলে দিবি, ছিলে দেওয়ার পর দুটোকে জয়েন করে দিবি, সঙ্গে সঙ্গে আগুন লেগে যাবে। এটাকে বলা হয় শর্ট সার্কিট। দুটি তার জয়েন্ট হয়ে যাওয়াটাকে বলা হয় কি? একটা ফেজ ছিল, একটা নিউট্রাল ছিল, লিখিস না এখন, একটা ফেজ ছিল, একটা, এরা যুক্ত হয়ে যাওয়াটাকে বলা হয় কি? শর্ট সার্কিট। শর্ট সার্কিট লাগলে বা শর্ট সার্কিট হয়ে গেলে বর্তনীটা নষ্ট হবে না ভালো থাকবে? সব পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার আরেকটু ভালো করে বুঝ, ব্যাটারি বুঝিস তো? ব্যাটারিতে কটা তড়িৎদ্বার থাকে? 5টা না 6টা? 4টায় বাদ দিলি কেন? দুটো থাকে, একটা প্লাস বা একটাকে বলা হয় কি? ভেরি গুড। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, বাড়িতে কোনোদিন ব্যাটারি থাকলে টেস্ট করে নিস একবার, নষ্ট হবে, দূরে থাকবি, ফুটারও সম্ভাবনা থাকে, ব্লাস্ট হয়ে যেতে পারে। কি করবি? ব্যাটারির দুটো উপরে দেখবি গ্রাফাইটের তড়িৎদ্বার থাকে, এরকম দেখতে পাবি, মুখ জাগিয়ে আছে খসখসে হয়ে, মানে জীবনে সাবুন দিয়ে গোসল করেনি। এবার একটা তার নিবি, নর্মাল তার নিলি, একটাই তার নিবি, তারের এক মাথা এখানে বাঁধবি, আর এক মাথা এখানে বেঁধে দিবি, একটু পর সরে যাবি, দেখবি যে তার দিয়ে ধোঁয়া উঠবে, তারটা গলে যাবে। এমন একটা সময় আসতে পারে যদি তারটা যদি না গলে, যদি শক্ত তার থাকে সিলভারের, তাহলে ব্যাটারি ব্লাস্ট হয়ে যাবে। তার মানে এই ঘটনাকে বলা হয় কি? শর্ট সার্কিট। কারণ আমরা কেন জানি? বলছে যখন দুটি তড়িৎদ্বারকে আমরা একসাথে জয়েন করে দেব, তখন এত পরিমাণ কারেন্ট যাবে যে কারেন্ট গেলে তাপ উৎপন্ন হয়, এটা আমরা জানি তো, জুলের সূত্র। কারেন্ট এত পরিমাণ যাবে, জুলের সূত্র বলছে কি? I স্কয়ার RT বাই জে সমান কি H ছিল না? I স্কয়ার RT বাই জে সমান, তাহলে কি ছিল? যত কারেন্ট যাবে তাপ তত উৎপন্ন হবে। বলছে দুটি তড়িৎদ্বারকে যখন আমরা একটা তারের সাথে যুক্ত করে দিব, তখন ওই পরিবাহীতে রোধ প্রায় কি হয়ে যাবে? কমে যাবে, এবং এতটাই কারেন্ট যাবে যে পুরো বর্তনীটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় কি? হর্স বর্তনী বা শর্ট সার্কিট। চল লিখে ফেল। যখন কোনো তড়িৎ উৎসের যখন কোনো তড়িৎ উৎসের দুটি তড়িৎদ্বারকে একটি প্রায় রোধহীন পরিবাহী, রোধহীন মানে অত্যন্ত রোধ থাকে, তাতে কারেন্ট যেতে দেবে না, প্রায় রোধহীন পরিবাহী দিয়ে যুক্ত করলে পরিবাহীটির মধ্য দিয়ে এত দ্রুত কারেন্ট যায়, পরিবাহীটির মধ্য দিয়ে এত দ্রুত কারেন্ট যায় যে বর্তনীটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় কি? শর্ট সার্কিট। শর্ট সার্কিট তার মানে সোজা কথায় কোনো পরিবাহীর দুটো তারকে লাগিয়ে দিবি একসাথে, শর্ট সার্কিট হয়ে যাবে। তড়িৎদ্বারকে একসাথে লাগিয়ে দিবি, শর্ট সার্কিট হয়ে যাবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবি, ছোট ব্যাটারি থাকলে একবার পরীক্ষা করে নিস। হ্যাঁ, তোর আগে মরার ভয় এত তোদেরকে আছে পৃথিবীতে, যেদিন আল্লাহ লিখেছে ওদিনই মরবি, আগে মরবি না, খাম করে হয়ে বেঁচে থাকবি। তোরা এত মরাকে ভয় করিস রে আল্লাহ। আমি এগুলো ভয় জীবনে করি না। এবছর একটা মিশন আমাকে কিন্তু বাদ দিয়েছে, একটা গল্প শুনে নিন। বাদ দিয়েছে তো ও তো জানে না যে আমরা নিউটনের থার্ড ল সবচেয়ে ভালো বুঝি। বাদ দিয়েছে কেন? একটু মানে চিটিং বাজি, লবিবাজি বুঝিস? কোনো মাস্টার হিংসে করছে, ওকে রাখতে দেওয়া যাবে না, যাকগে, ওটা আমি বলি না। তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, কারণ পৃথিবীতে আমি জানি যে আল্লাহু খয়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা আল্লাহ, রুজির মালিক সেই। তো ওগুলো ভয় করি না। প্রতি বছর আমাদের কাছে ফোন আসে বিভিন্ন মিশন থেকে, ফাঁকা থাকলে অ্যাকসেপ্ট করি। ওটাকে ছাড়া মাত্রই 3টা মিশন ফোন করলো, 3টাই ভালো ভালো মিশন, যেগুলো জিডির আন্ডারে, যেগুলো আলামিনের আন্ডারে, সবগুলো অ্যাকসেপ্ট করে নিলাম, এবং ওর চাইতে অনেক বেশি ভিজিটে কাজ করলাম। এবার গতকালকে ফোন করেছে, স্যার সময় দিতে হবে। ঘটনাটা কি হয়েছে? 12-এর প্রায় 10 থেকে 15 জন বাড়ি গিয়ে আটকে গেছে। হ্যাঁ, আসেনি।
আন্দোলন হয়েছে, জানি না, আল্লাহ আলাম। কালকে রাত্রে ফোন করছে যে আসতে হবে, নাহলে আমাদের টিউবওয়েলের ব্যাচ উঠে গেল। হ্যাঁ, আমি বললাম সেটা কি করে বলবো, দেখুন তো আমার রুজির মালিক যেমন আল্লাহ, আপনাদের রুজির মালিক আল্লাহ, আপনাদের রুজি আল্লাহ দেবে কোথা থেকে। বলছে ওইগুলো আমি শুনবো না, এখন আসতে হবে। তখন ওকে করলাম কি, যে গল্প করতে পারবো না, যদিও ওকে বলেছি দেবো না, তারপর বলেছি 15 তারিখের পর যোগাযোগ করবেন, যদি কাউকে সময় দিয়ে বাচ্চারা 10টা করে দিয়ে কথা বলবেন। তার মানে দেখ, তোরা পৃথিবীতে অল্পতে ভয় খেয়ে যাচ্ছিস, ভরসা করবি কে আছে? আমি কোনোদিন কোথাও ভয় খাই না, যা কিছু হবে তার মালিক কে আছে। আমি যখন পৃথিবীতে এসেছিলাম তার 40 বছর আগে আমাকে বলে দিয়েছে যে তুই কোথায় খাবি, কোয়ান্টামে ভাত খাবি দুপুরে, না কবরের ভিতরে গিয়ে ঘুমিয়ে থাকবি। তা আমি ভয় কেন করবো যে আমার রুজির মালিক ওই হবে বা আমি পারবো কিনা? তোদের মধ্যে ভয়টা বেশি কাজ করছে, ওগুলোকে ছাড়বি। হ্যাঁ, সবসময় বলবি আমি পারবো, আমার দ্বারা সব সম্ভব। একবার শর্ট সার্কিট লাগুক না, মরবো না, আল্লাহ তো যেদিন রেখেছে সেদিন মরবো। তো ব্যাটারি সার যদি মরে যায়, মরার ভয় এত তোদের। চল নেক্সট, একেবারে ইন্টারেস্টিং টপিকস, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো, আচ্ছা তোদের একটা কাজ করতো, বই থাকলে একটু খুলবি, নতুন পুরাতন যেটাই থাকুক। পুরোনো বইয়ের 188 পেজ, 188 মানে 188, আর নতুন বই তোরা বের করতো, পেজটা আমি বলে দিচ্ছি। 180 হবে, আচ্ছা দেখে নিচ্ছি। কই রে, এই আমি কি ভুল দেখলাম না তো? চ্যাপ্টারটাতে যেতে হবে তোদের। আচ্ছা নতুনে কত রে? এইখানে চ্যাপ্টার আছে। আচ্ছা দেখ, নতুন বই 218 পেজ, আর পুরনো বই হচ্ছে কত বললাম, 188। এক্সাম্পল নাম্বার 1, 2, 3, 4, 5 সবটি ভালো কোশ্চেন। এগুলো কোশ্চেন এমটিজে দেখতে পাবি, শুধু ওখানে ইংরেজি আর এখানে বাংলা। তারপরে 6 নাম্বার কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন এগুলো। 7টা দেখতে পারিস, 8 দেখবি না, জিন্দগিতে দেবে না। 8-এর টপিকসটা সিলেবাসে নেই, 8 যে ম্যাথটা আছে সেটা সিলেবাসে নেই। এইটুকু দেখবি, আমার দৃঢ় বিশ্বাস একটা কোশ্চেন তোর আটকাবে না, দেখবি করে দেওয়া আছে। নেক্সট পয়েন্ট করবি, রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। চল টেম্পারেচার বল। হ্যাঁ না না, আমারটাতে তো 188 আছে। আচ্ছা যাক, আমার বয়সে 90 বছরের তো সব একই জিনিস, একটু এদিক ওদিক হতে পারে। তো যাক, তো অনেক কারো পুরনো বইয়ে কত পেজ বললি, 218-তে, আর এদেরও 218, আর কিছু কিছু বইয়ে কত 188, সবাই শুনে নিবি, ঠিক আছে। তো দেখ, আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে যেটা বলেছিলাম, যেখান থেকে প্রতি বছর কোশ্চেন এসছে। এবার তোরা দেখ, রোধের উষ্ণতা গুণাঙ্ক, একটা গল্প তোরা ক্লাস 10-এ পড়ে এসেছিস, হিট বলে একটা চ্যাপ্টার ছিল। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল এগুলো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাকে বলা হয় যে একটি পরিবাহীর দৈর্ঘ্যকে যখন তাপ দিব, দৈর্ঘ্য কি হবে, বাড়বে। তো বলছে পরিবাহীটার দৈর্ঘ্যকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া, বা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়া, মানে প্রতি 1 ডিগ্রিতে দৈর্ঘ্য যতটুকু পরিবর্তন হয় সেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক টপিকসটার নাম। তার মানে কি, উষ্ণতার সাথে কার গল্প হবে? ওখানে দেখ, গল্পটা বুঝবি, ওখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি, 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য যতটুকু বাড়বে সেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে হবে কি, 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে রোধ যতটুকু বাড়বে সেটাকে বলা হয় কি, রোধের উষ্ণতা গুণাঙ্ক। বুঝে গেছি আশা করি। তার মানে সংজ্ঞাটা হবে এরকম, শোন আগে, যে একক রোধ বিশিষ্ট কোন পরিবাহী, মানে এটা একটা পরিবাহী, ওখানে বলতাম একক দৈর্ঘ্য বিশিষ্ট। তুই যদি বইয়ের মতো না বলিস, দরকার মোটেও নেই, তুই বলবি একটা পরিবাহী। কি বলবি, পরিবাহী রোধ আছে না নেই? আমি বলেছিলাম যে পরিবাহী রোধটা হচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব ধর্ম, তার আত্মিক ব্যাপার। এটাকে যখন তুই উষ্ণতা বাড়াবি, রোধের মান কি হবে,
ধর এর কোন একটা উষ্ণতা ছিল, ধর 20 ডিগ্রি উষ্ণতা আছে, নর্মাল টেম্পারেচার আছে ধরে নে। এবার আমি 20 থেকে কি করব 21 করব। এই 1 ডিগ্রি বাড়াতে গিয়ে যতটুকু রোধের মান বাড়বে সেটাকে বলা হয় রোধের কি উষ্ণতা গুণাঙ্ক। ইকুয়েশনটা আমি প্রুভ করব না, হালকা রাফলি দেখাচ্ছি, কারণ ক্লাস কি বলে যেন 10-এ তোরা শিখে এসেছিলি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে চিহ্নিত করা হতো, সমান ছিল L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। মনে আছে না? তোদের বল, ক্লাস 11-এও করেছিস। একই রকম ভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সেটাকে আমরা বেটা দিয়ে চিহ্নিত করতাম, তাই তো? তাহলে কি ছিল S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমার আর সূত্র প্রমাণটা করা আশা করি দরকার হবে না। তাহলে এখানে টেম্পারেচার কোএফিসিয়েন্টকে আমরা আলফা দিয়ে চিহ্নিত করব, সমান তাহলে কি হবে L2 মাইনাস L1 এর জায়গায় R2 মাইনাস R1 বাই R1 ইন্টু তাহলে কত হচ্ছে T2 মাইনাস T1, এটাই আসবে। সংজ্ঞাটা তাহলে কিভাবে লিখবো আবার আমি দেখিয়ে দিচ্ছি দেখ কি করে। ধর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোন একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর, মানে পরিবাহীটা রোধ কত ওহম ছিল 1 ওহম, 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহী লিখে না তাহলে 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর 1 ওহম রোধ বিশিষ্ট, কত বড় করে লেখা কি দরকার স্যার, এরকম একটা চিহ্ন দিয়ে দিন না, এরকম করে উল্টে দিন, মাথায় টুপি লাগিয়ে দিন। 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দরুন রোধের যে পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় কি তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা সমান R2 মাইনাস R1 বাই যেটা লিখতে পারিস R1 ইন্টু T2 মাইনাস T1। আমি ছোট্ট করে প্রমাণটা রাফলি দেখাচ্ছি, ক্লাস 11-এ শিখেছিস, বেশি বিস্তারিত আমি যাব না। এবার আমার প্রশ্ন হলো, প্রশ্ন করবি, লজ্জিত বোধ হবি না, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে করবি। কালকে একটা মালদা একটা মিশনে ছাত্রী প্রশ্ন করলো যে স্যার সকল ধাতুই পরিবাহী, আবার সকল পরিবাহী কি ধাতু? বললাম নো, সকল ধাতু পরিবাহী হবে কিন্তু সকল পরিবাহী ধাতু নয়, কারণ আমরা জানি গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করে, সে কখনো ধাতু নয়। তো এগুলো জিনিস প্রশ্ন যেভাবে করতে পারিস যেমন করে মন। দেখ আমি ধরলাম আমার সংজ্ঞাটা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়ালাম 1, কত বেড়েছে? তাহলে 1 ডিগ্রি থেকে বাড়ালাম 2, কত বেড়েছে? তার মানে 1 ডিগ্রি বাড়াতে গিয়ে রোধ যতটুকু বাড়বে সেটা হচ্ছে কি এতটা। তার মানে আগে একটা রোধ ছিল, পরে একটা রোধ হলো, তাহলে রোধের পার্থক্যটা তো বৃদ্ধি। তাহলে দেখ আমি দেখাচ্ছি, ধর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধটাকে আমি ধরলাম কত R0, শর্টে প্রমাণ করছি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বা T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধটা কত হবে? তাহলে RT। আমরা জানি রোধের যে পরিবর্তন RT মাইনাস R0 প্রপোর্শনাল টু, এটা হয় কার সাথে সমান? প্রাথমিক রোধ R0 সাথে সমান হবে। রোধের যে পরিবর্তন এটা ডিপেন্ড করবে প্রাথমিক রোধের উপর, কতটা বাড়ছে কতটা কমছে। আবার আমরা জানি RT প্রপোর্শনাল টু R0, এটা ডিপেন্ড করবে কার উপর? উষ্ণতার পার্থক্যের উপর। উষ্ণতার পার্থক্য যেমন করবি পরিবর্তনটা তেমনই হবে। তাহলে উষ্ণতার পার্থক্য কত হয়েছে বলতো? T ডিগ্রি সেলসিয়াস। T থেকে 0 বাদ দিয়ে কত হবে? T হবে। তাহলে এই দুটো প্রপোর্শনাল হলে আমরা যৌগিক ভেদের নিয়ম জানি যে RT মাইনাস R0 প্রপোর্শনাল টু, তাহলে কত হচ্ছে R0 ইন্টু T ডিগ্রি সেলসিয়াস, T ডিগ্রি যেটা লিখতে পারিস, বুঝতে পারলি না? বা T রেখে দে, ডিগ্রি সেলসিয়াস বাদ দিয়ে দে। তাহলে সমানুপাতিক চিহ্ন তাহলে কি হবে? কনস্ট্যান্ট। তাহলে RT মাইনাস R0 সমান তাহলে কত হচ্ছে আলফা ইন্টু R0 ইন্টু তাহলে কত হচ্ছে T। সমানুপাতিকগুলো একটু এরকম করে দিবি, ঠিক আছে? তাহলে আলফা সমান কত আছে দেখতো? RT মাইনাস R0 বাই কত? R0 ইন্টু T। মিলছে না মিলে না দেখতো? যেখানে RT বলতে কি পরের রোধটা, যেখানে R0 বলতে কে, যেখানে R0 বলতে কে প্রাথমিক, টিটাকে উষ্ণতার পার্থক্য। এটা ভাবে মাথায় রাখতে পারিস। তবে পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডই হোক, সেটা দিল্লি বোর্ডই হোক, আর যে কোনো বোর্ডই হোক না কেন, বা নিটে আসুক না কেন, এই জায়গা থেকে কোয়েশ্চেনটা খুব কম দেয়,
খুব কম দেয়। কেন দেবে? যখন আমরা ল্যাবরেটরিতে যখন রোদ গণনা করি, প্রচলিত অর্থে 0°C আমরা ভাবি না। কারণ তুই মনে কর যে একটা ধাতু, মনে করা হবে, কিছু তো নেই, যাক মনে তো আমরা সব কিছু করতে পারি, এটাকে মনে করে নিয়ে ধাতু, মনে করতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা ফিজিক্সের ছেলে, অঙ্ক আমাদেরকে অজানা মানকে ধরে আমরা দিতে পারি, আর আমরা ম্যাথের ভাষায় কথাও বলতে পারি। তোরা পারিস না? তোরা ম্যাথের ভাষায় কথা জানিস না? পাগল নাকি রে? সায়েন্স পড়ছিস তো ম্যাথ দিয়ে কথা বলতে জানিস না? তোরাকে কি বলে শেখাবো? কি হলো এটা? কি হলো রে? আজব ব্যাপার, তো জানলি না? আচ্ছা বলতো কি হলো এটা রে? এটা কার ভাষা রে? আর বলছে স্যার আমরা ম্যাথ দিয়ে কথা বলতে জানি না। আজব ব্যাপার, কি এটা রে? তো সবই তো পারছিস, আজব ম্যাটার, সবই পারছিস আর তুই পারিস না, তো তোরাকে যে কি আর বলবো। জীবনে সায়েন্সের ছেলেদের সাথে পাকামি কোনো আর্টসের ছেলে আর কমার্সের ছেলে করবি না, এরা ম্যাথের ভাষা দিয়ে জিন্দেগি কাটিয়ে দেবে। হ্যাঁ তৈরি গায়ে। তো আমরা যেটা বলছিলাম, আমরা ধরছিলাম, আমরা ধরতে গিয়ে ছেড়ে দিয়েছি। ধর এটা 0°C উষ্ণতা, এখন কি পরিবেশের টেম্পারেচার 0 আছে? যদি আমাকে বের করতে বলে তবে আমি বের করতে পারবো, সূত্র জানি, কিন্তু অধিকাংশ সময় আমি যখন রোদ গণনা করবো, ধর এটা একটা পরিবাহী, এটা একটা মিনিমাম রোদ আছে, এখন মিনিমাম টেম্পারেচার আছে না নেই? ধরে নিলাম মিনিমাম টেম্পারেচার এখন 10°C, না নিয়ে চলে যান, আর প্রয়োজন নেই, সময় কাটিয়ে দিয়েছে, ভুলে গেছিলাম। আচ্ছা দেখ এদিকে অ্যাটেনশন, এটাকে মনে কর এখন একটা পরিবাহী, তার রেজিস্ট্যান্স আছে, এখন একটা মিনিমাম টেম্পারেচার আছে, সেই মিনিমাম টেম্পারেচারটাকে মনে কর T1, রেজিস্ট্যান্সটাকে মনে কর R1। এবার তাপ বাড়াবো, রোদ বাড়বে না বাড়বে না? তো অন্তিম একটা টেম্পারেচার মনে কর T2, রোদটাকে মনে কর কত? R2। এখানে কি 0°C কাজে লাগলো? তার মানে এটা যদি 0°তে বের করতে বলে তখন আমি এই সূত্র ব্যবহার করব, কিন্তু এটাকে বাদ দিয়েও অন্য সূত্রকে নিয়ে চলে আসতে পারবো। তার মানে তোকে আমি দেখাচ্ছি, দেখ এখান থেকে ফাইনালি ইকুয়েশনটা কি আসবে, বা এখান থেকে দেখাচ্ছি, দেখ বা এটাকে দেখাচ্ছি, এটা এটা একই জিনিস, যেভাবে ভাবতে পারিস। এদিকে দেখবি একটু, এদিকে একটু অ্যাটেনশন করবি। তাহলে RT - R0 সমান লিখা যায় না, দেখতো যে আলফা R0 ইন্টু, তাহলে কি লেখা যায়? টিটাকে উষ্ণতার পার্থক্য। এখন মনে কর RT সমান, তাহলে কি লিখতে পারি? R0 প্লাস আলফা R0 ইন্টু কি, কমন নে, R0টাকে কমন নিলাম, পড়ে থাকলো কে 1 প্লাস আলফা ইন্টু টি, RT সমান পেলাম। এখন তুই গল্প দেখ, এইটুকু জায়গায় বুঝতে কারো অসুবিধা নেই। আমার কাছে কথা হলো, আমরা জানি 0°C উষ্ণতায় রোদ আমাদের জানার খুব কমই প্রয়োজন পড়ে, যদি কোয়েশ্চেনে বের করতে বলে তবে আমরা করবো, নচে করবো না। পৃথিবীতে যে কোনো পরিবাহী একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকে, ওই টেম্পারেচারে তার একটা নির্দিষ্ট রোধও থাকে। এখন তুই দেখ, আমি ধরে নিচ্ছি যে T1 কত? T1°C উষ্ণতায়, T1°C উষ্ণতায় রোদকে আমি ধরে নিলাম কত? R1। না বুঝতে পারলে বলবি। এই যে পরিবাহী, এটাকে মনে কর, এখন একটা মিনিমাম টেম্পারেচার আছে না নেই এর? সেই মিনিমাম টেম্পারেচারটাকে ধরলাম কত? T1। এখন তার রোদ আছে কিছু, সেটাকে ধরলাম কত? R1। তাহলে এই সমীকরণে মান বসিয়ে দে, এই সমীকরণে, তাহলে R1 সমান R0 1 প্লাস আলফা ইন্টু, তাহলে কি লিখবি? T1। এবার দেখ, যখন T2°C কত? T2°C উষ্ণতায় রোদ, তাহলে কত ধরবি? রোদ হচ্ছে R2, তাহলে এখানে মান বসা, তাহলে R2 সমান তাহলে কত হচ্ছে? R0 1 প্লাস, তাহলে কত হচ্ছে? আলফা ইন্টু T2। বুঝতে পারলি? এবারে চলে আসছি, দেখ চেনে নিয়ে চলে আসলাম। ওকে, এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ মনে কর, আর এটাকে কত মনে করবি? তাহলে 1/2 কর, তাহলে 1/2, দেখ 1/2, তাহলে কত আছে দেখ তো? R1/R2 সমান কত আসবে? R0 1 প্লাস আলফা ইন্টু T1 বাই R0 1 প্লাস আলফা ইন্টু কত বলতো? এটা কেটে গেল, 0°C কাজে লাগলো? লাগলো না। এবার তুই গুণ করে দে, তাহলে R1 এককে R1 প্লাস R1 আলফা T2 সমান R2 এককে R2 প্লাস R2 আলফা ইন্টু T1। এবার তুই কর, আলফাগুলোকে একদিকে, বাকিগুলোকে একদিকে।
তাহলে এই দেখ R1 আলফা T2 মাইনাস R2 আলফা T1 সমান হচ্ছে R2 মাইনাস R1, আলফা কমন নেই, কত আসবে দেখ তো, R1 T2 মাইনাস R2 T1 ইকুয়ালস টু কত বলতো, R2 মাইনাস R1, তাহলে আলফা সমান কত, R2 মাইনাস R1 বাই R1 উল্টোটা T2 মাইনাস R2 উল্টোটা T1। এই সূত্র দিয়ে পৃথিবীর যাবতীয় কোশ্চেন সলভ করবো আমরা। ভাষা বুঝতে পারলি না, যে একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধ একটা, আর একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধ একটা, তাহলে কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার রেজিস্ট্যান্স কত, আলফা ইকুয়ালস টু R2 মাইনাস R1 বাই R1 ইন্টু T2 মাইনাস R2 ইন্টু T1। এবার যদি বলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বার করো, তাহলে এই ইকুয়েশনটাতে বসিয়ে দেবো, যে কোনো একটাতে বসিয়ে দেবো। বুঝতে পারলি, ওখান থেকে আলফার মান নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিব। এই ইকুয়েশনগুলো না করলেও হবে, তবে রাখবি, ভবিষ্যতে ছোট ভাই বোন যদি থাকে কাজে লাগবে। ওটা নিচে লিখে দে, মনে রাখবো এটাকেই মনে রাখবো। এই যে করে এই যে এদিকে আছে। আর যদি 0 ডিগ্রি চেয়ে ফেলে, তাহলে এখান থেকে আলফা বের করে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে তোরা একক বের করতে পারবি না? একক বের করতে গেলে কোথায় মাথা লাগাবি, এখানে লাগাবি। দেখ, এটা রোধ মানে কি হবে, ওহম, এটা রোধ মানে কি হবে, ওহম, এটা কি হবে, উষ্ণতা সেলসিয়াস, সিজিএস এ হবে পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআই কি হবে, পার ডিগ্রি কেলভিন, পার কেলভিন, কেলভিনে ডিগ্রি হয় না। আর যদি ফ্যারেনহাইটে চাই পার ডিগ্রি, তার মানে এর একক পরীক্ষা আছে যে সিজিএস এ একক কি হবে, পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস, কারণ ওহম আর ওহম কেটে যাবে, শুধু পার ডিগ্রি সেলসিয়াস। একক বসালে দেখতে পাবি উপরে ওহম, নিচে ওহম, আর এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, কেটে গেল, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস। একই রকম ভাবে এসআই হচ্ছে কি পার কেলভিন আসবে, আর ফ্যারেনহাইটে হচ্ছে পার ডিগ্রি ফ্যারেনহাইট। হয়েছে? কতটুকু আছে রে, হয়ে গেছে সবার? এবার দেখ, আমার কাছে প্রশ্ন হচ্ছে, তোকে একটা মান বলে দিল যে রোধের উষ্ণতা গুণাঙ্ক এত 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 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, তার মানে তুই এইভাবে বলবি যে ওই ধাতুটা, ওই পরিবাহীটার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে রোধ বাড়বে কতটুকু, সংজ্ঞাটাকে বলতে হবে। তোকে যখন রোধের উষ্ণতা গুণাঙ্ক বলবে, তখন হয় পার কেলভিনে বলবে, না হয় পার ডিগ্রি সেলসিয়াস, না হয় পার ডিগ্রি ফারেনহাইট। তখন তুই বলবি যত দেওয়া থাকবে, তুই এটুকুই বলবি যে ধাতুটার কথা বলা, ধর তোকে বললো যে লোহার উষ্ণতা গুণাঙ্ক, ধর বলে দিল 0.00021 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, তাহলে আমি বলবো লোহাটাকে, লোহার বলেছে মানে কাকে, লোহাটাকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ায়, তাহলে তার রোধের মান কতটুকু বাড়বে, এত ওহম। কত বাড়বে বলতে পারবি না? একটা কোশ্চেন অ্যাড করে নি ওটাকে, লোহার উষ্ণতা গুণাঙ্ক কত বলতে কি বোঝায়, নিচে এই দেখ আলফার মান, এই রোধের যে উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে, পরীক্ষা এসছে বহুবার। রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা কি, আগে সংজ্ঞাটাকে বুঝ। বলছে যদি উষ্ণতা বাড়ায়, তাহলে রোধ যতটুকু বাড়বে, রোধ সেটা হলো উষ্ণতা গুণাঙ্ক। ধাতুদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়বে না কমবে, ধাতুদের ক্ষেত্রে। আরে বাবু, আলফা সমান, আগের ইকুয়েশনটা ভাব, আর টি মাইনাস R0 বাই R0 ইন্টু টি। যদি ধাতুদের ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়াস, তাহলে রোধের মান বাড়বে না কমবে, তো রোধের মান যদি বেড়ে যায়, রোধের পরিবর্তন বাড়বে না কমবে, পরিবর্তনটাও বাড়বে। যদি পরিবর্তনটা বাড়ে, তাহলে আলফার মান বাড়ছে মানে পজিটিভ না নেগেটিভ। তার জন্য সকল ধাতুদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধটা বাড়ে, আর রোধ বাড়ালে কোএফিসিয়েন্ট বাড়ে, তাই কোএফিসিয়েন্টের মান পজিটিভ। তাই জেনে রাখবি সকল ধাতুর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কত, পজিটিভ। লিখে ফেল চট করে, সকল ধাতুদের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কি, পজিটিভ। রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কি,
পজিটিভ। তারপরে শোন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বুঝিস? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না বুঝিস তো বুঝ, বলে দেখ। হ্যাঁ, তড়িৎদ্বার, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস গুলো আছে, এটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আয়নে ভেঙে আছে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, এদিকে শোন, আয়নগুলো যত বেশি তড়িৎদ্বারে যাবে তত বিভব পার্থক্য তৈরি হবে। যদি প্লাস আয়ন এখানে চলে আসে 1 কোটি আর মাইনাস আয়ন চলে গেল 1 কোটি, তাহলে বিভব পার্থক্য বেশি না কম? বেশি। তার মানে আয়ন যত তড়িৎদ্বারের দিকে যাবে তত বিভব পার্থক্য কি হবে? তার আয়নগুলো যদি বেশি দ্রুত গতিতে যায় তাহলে তাপ বাড়াতে হবে না কমাতে হবে? তাপ যত বাড়াবি আয়ন তত ভাঙবে, তাপ যত বাড়াবি আয়ন তত ভাঙবে, কারণ তার বন্ড গুলো দুর্বল হবে, বন্ড ছিঁড়ে বেরিয়ে যাবে। ইলেকট্রন যখনই বন্ড ছিঁড়ে বেরিয়ে যায় তখনই আয়নে পরিণত হয়। বুঝতে পারলি না পারলি না? তার মানে তাপমাত্রা বাড়ালে এই আয়নগুলোর চলাচল দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আয়নগুলো দ্রুত গতিতে যাচ্ছে, তার মানে বাধা কম হচ্ছে না বেশি হচ্ছে? কম হচ্ছে। তাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়, তাই তাদের উষ্ণতা গুণাঙ্কের মান হচ্ছে কি? নেগেটিভ। আবার অর্ধ পরিবাহীদের ক্ষেত্রেও সেম ঘটনা। অর্ধ পরিবাহীদের ক্ষেত্রে যখন তুই তাপমাত্রা বাড়াবি তখন বন্ড ছিঁড়ে ইলেকট্রন বেরিয়ে আসবে, ফলে যেখানে ইলেকট্রন খালি হবে সেটাকে বলা হয় ইলেকট্রন হোল বলা হয়, এবং যেখানে ইলেকট্রন যাবে সেটাকে তাহলে কি বলবি? ইলেকট্রনের আধিক্য বলা হয়। তার মানে অর্ধ পরিবাহী আর একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধের মানটা কমে যায়, তাই উষ্ণতা গুণাঙ্কের মান কি হচ্ছে? লিখ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও অর্ধ পরিবাহীদের ক্ষেত্রে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও অর্ধ পরিবাহীদের ক্ষেত্রে কি লিখবি? উষ্ণতা বাড়ালে রোধের মান কমে, তাই আলফার মান কি হবে? নেগেটিভ। উষ্ণতা বাড়ালে রোধের মান কমে, তাই আলফার মান নেগেটিভ। আমি আর কিচ্ছু করাবো না, শুধু কোয়েশ্চেনটি দিয়ে একটা লিখে দিয়ে শেষ করে দিচ্ছি, তার কোয়েশ্চেন সলভ করে আসবি। যদি একটা কোয়েশ্চেন আটকে যায় তাহলে জানবো যে তোর আগে জাহান নামে ঘরে আসবো। লিখ কোয়েশ্চেন চট করে। সঙ্গে সঙ্গে লিখ।
Increase for conductor and decrease for conductors. কি বল একটা হচ্ছে এ নাম্বার অপশন কি বল দ্য টেম্পারেচার এটা as the temperature increase as the temperature increase the electrical resistance ঠিক আছে the electrical resistance দেখ কোশ্চেন দুটো ওরা বলছে প্রথমটা তো বুঝতে পারলি কোন সূত্র লাগবে আলফার মান বের করতে বলেছে R2 - R1 করবি দুটো রোধ দেওয়া হয়েছে বসালে অ্যান্সার চলছে কোনটা নিচেরটা উপরেরটা হচ্ছে এই অ্যান্সার নিচেরটা বলছে দেখ অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজ মানে উষ্ণতা যদি বৃদ্ধি পায় দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স কি হবে রোধ বাড়বে এখানে দেখ কোথায় মিলছে সি নাম্বার মিলে গেল এইরকম প্রায় যতটি কোয়েশ্চেন আছে একটা কোয়েশ্চেন আটকাবে না আমি একটা কোয়েশ্চেন শুধু পড়ে দিচ্ছি দেখ লেখা আছে দ্য সলিডস মানে কঠিন হুইচ হ্যাভ দ্য নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে বলছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেখাচ্ছে মানে উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক দেখাচ্ছে অফ রেজিস্ট্যান্স এর ওর অপশন দিচ্ছে মেটালস ইনসুলেটরস মানে অন্তরক না সেমিকন্ডাক্টরস না ইনসুলেটর এন্ড সেমিকন্ডাক্টর আনসার হয়ে গেল 88 সাল থেকে 2025 সাল পর্যন্ত যদি একটা কোশ্চেন এই টপিক আটকে যায় মনে মনে গালি দিবি এখান থেকে থাকলো যা যত যা পারিস সলভ করে আসবি তো আজকে আমরা এখান থেকে ক্লাস শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট চল 1